সুপ্রিয় দর্শক, বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা জানি যে 2026-এ যে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসটি উদযাপিত হচ্ছে তার একটা প্রতিপাদ্য আছে, এবং সেই প্রতিপাদ্যটি হচ্ছে শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি। আমরা জানি যে আমাদের শিশুরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ, এবং তাদেরকে সুন্দরভাবে গড়ে তোলা, তাদেরকে সুন্দর পরিবেশ দেওয়া সেটা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এবং তার মধ্য দিয়েই আসলে আমরা একটি সুন্দর কর্মপরিবেশ যেমন গড়ে তুলতে চাই, সমৃদ্ধ বাংলাদেশও কিন্তু গড়ে তুলতে চাই। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন তিনজন বিজ্ঞ প্রতিনিধি। আমার ডান পাশে প্রথমেই আছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব মোহাম্মদ আব্দুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার শিশু শ্রম বিষয়ক কর্মসূচির প্রধান যিনি সৈয়দা মুনিরা সুলতানা, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। আছেন মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী, যিনি মহাপরিদর্শক এবং অতিরিক্ত সচিব, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে কর্মরত আছেন। প্রিয় দর্শক, আমরা এই যে তিনজন আছেন তাদের কাছ থেকে আমরা শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক যে কার্যক্রম বাংলাদেশে চলছে বা কি করা উচিত বা কি করা সম্ভব সেগুলোকে নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। আমি প্রথমে সচিব মহোদয় আপনার কাছেই আসতে চাই যে প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা দিবসটি উদযাপন করছি, শিশু শ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি। এটি কিন্তু শুধুমাত্র একটি স্লোগান না, এটা অঙ্গীকারেরও কথা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, আপনার মন্ত্রণালয়, আপনাদের অঙ্গীকারের জায়গাটা কতখানি বা আপনারা বিষয়টিকে কিভাবে দেখছেন যদি আমাদেরকে একটু বলেন। শিশুরা জাতির সম্পদ। আজকের শিশু ভবিষ্যতের নাগরিক। শিশুদের শৈশব ভোগ করার অধিকার রয়েছে, যেমন শিশুদের খেলাধুলা, শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন করার অধিকার রয়েছে, যেটা আমাদের সংবিধানে স্বীকৃত। শিশুদের সেই সুরক্ষা দেওয়ার জন্য এবং শিশুশ্রম নিরসন করার জন্য আমাদের দেশে বিভিন্ন আইন, বিধিবিধান ও নীতিমালা রয়েছে। প্রতি বছর জুন মাসে আমরা শিশুশ্রম নিরসন দিবস পালন করে থাকি, সচেতনতা সৃষ্টি করে থাকি। আমরা আন্তর্জাতিক শ্রম সংস্থার সাথে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এই বিষয়ে কাজ করি। তাছাড়া আমাদের শিশুশ্রম নিরসনে বিভিন্ন আইন, যেমন জাতীয় শিশুশ্রম নিরসন বিধিমালা 2010, শিশুশ্রম নীতি 2011, বাল্যবিবাহ নিরোধ 2015, তারপর গৃহ শ্রমিকদের যে সুরক্ষা দেওয়ার জন্য নীতিমালা 2017, এবং আমাদের সর্বোপরি আমাদের শ্রম আইন 2006 যেটা সংশোধিত হয়েছে আপনার গত এপ্রিল মাসে। এটার 34 এবং 35 ধারায় শিশু শ্রমের ব্যাপারে বলা হয়েছে। 34 ধারায় বলা হয়েছে যে কোনো ধরনের শিশুকে, যে 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো শ্রমকাজে নিয়োগ করা যাবে না। 18 বছরের নিচে কোনো শিশুকে কোনো ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োগ করা যাবে না। এই বিষয়গুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের শ্রম আইনে যা আছে আমরা করছি। আমাদের যে শ্রম আইনের অধীনে আমাদের যে ড্রাইভ বা কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তর রয়েছে, সেখানে আমাদের ইন্সপেক্টররা, পরিদর্শকরা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, রেগুলার ওনারা মনিটরিং করেন এবং ওদের চেকলিস্টে শ্রম আইনের বিষয়টা পরিদর্শনের সময় থাকে। শ্রম আইনের ব্যাপারে জাতীয়ভাবে জাতীয় শিশু শ্রম নিরসন কোর কমিটি আছে, তারপর বিভাগীয় কমিটি আছে, উপজেলা লেভেলে কমিটি আছে, প্রত্যেকে স্ব দিক থেকে কাজ করেন। তবে সর্বোপরি আমি যেটা বলবো, শিশুদের অধিকার রক্ষার জন্য এবং শিশু শ্রম নিরসনে সবাইকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এই কারণেই আমরা প্রতি বছর জুন মাসে বিশ্ব শিশু শ্রম নিরসন দিবস এটা পালন করে থাকি। আমাদের আইনগত যে সমস্ত প্রস্তুতিগুলো সেগুলো আছে এবং যে যে বিধিবিধানগুলো আছে সেগুলোও আছে। এখন আমাদের সকলের মিলে এটিকে প্রয়োগ করার জায়গায় আমাদেরকে যেতে হবে। আমি একটু কলকারখানা পরিদর্শকের কাছেই যেতে চাই। ইন্সপেক্টর জেনারেল সাহেব, আপনি আমাদেরকে একটু বলুন। আমরা জানি যে আমাদের দেশে শিল্প কলকারখানা বা প্রতিষ্ঠান পরিদর্শনের দায়িত্বে আপনি আছেন এবং সেখানে কর্মরত শ্রমিক বা যারা আছে তাদের বিষয়গুলোকে আপনারা দেখভাল করে থাকেন। আপনার কাছে কি চ্যালেঞ্জ মনে হয়? বিশেষ করে আমরা তো জানি যে আইন থাকা সত্ত্বেও অনেক জায়গাতেই শিশু শ্রমিকদেরকে নিযুক্ত করা হয় এবং সেই জায়গাগুলো আপনারা প্রতিরোধ করারও চেষ্টা করেন। আপনার অভিজ্ঞতা কি যে আসলে কলকারখানা পর্যায়ে এই আইনকে মান্য করার ব্যাপারে শিল্প মালিকরা বা অন্যান্য প্রতিষ্ঠান তারা কতখানি সংবেদনশীল বা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে? একটা বিষয় হচ্ছে যে বিভিন্ন কলকারখানায় আগে থেকে যত সংখ্যক শিশু কাজ করত, এখন কিন্তু তার হার
বা সংখ্যা অনেক কমে গেছে। মানে কিরকম আমরা যদি পরিসংখ্যানে যাই? আমরা যেটা পরিসংখ্যান দেখি যে সরকারি নির্ধারণী কার্যক্রম পরিচালনা করার পরে প্রতিরোধগুলো সচেতনতা বৃদ্ধির ফলে অন্তত 8টা সেক্টর, যেমন গার্মেন্টস বা শিপ বিল্ডিং, শ্রিম্প কালচার, এই ধরনের 8টা সেক্টর থেকে পরিপূর্ণভাবে শিশুশ্রম নির্মূল করা সম্ভব হয়েছে। এছাড়াও কিন্তু আরও 43টা সেক্টর আইডেন্টিফাই করা হয়েছে যেখানে শিশুশ্রম আছে, এবং সেই শিশুশ্রম নিরোধ করার জন্য আমাদের কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে আমাদের কিন্তু মাঠ পর্যায়ে প্রায় 31টা কার্যালয় আছে যেখানে আমাদের ইন্সপেক্টররা কাজ করেন। তারা নিয়মিতভাবে সকল কলকারখানা পরিদর্শন করেন এবং তারা কোনো কলকারখানায় যদি এরকম শিশুশ্রম থাকে সেই বিষয়টা আমাদের কাছে প্রতিবেদন পাঠান, যাতে করে আমরা একটা হচ্ছে যে আমরা একটা ধারণা পেতে পারি যে কী সংখ্যক শিশুশ্রমে নিযুক্ত শিশুরা আছেন, আর আরেকটা হচ্ছে যে আমরা তার প্রতিকারের ব্যাপারে কী ব্যবস্থা গ্রহণ করতে পারি। এটার পাশাপাশি যে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমি বললাম যে 31টা আমাদের কার্যালয় আছে, সারা দেশব্যাপী কিন্তু আরও অনেকগুলো জেলা আছে যেখানে আমাদের কোনো কার্যালয় নেই। শিশুশ্রমের ব্যাপ্তিটা হচ্ছে সারা দেশব্যাপী, যে কারণে আমরা এই 31টা কার্যালয়ের অধীনস্থ যেসব জায়গা আছে সেগুলোতে যতটা আমরা দেখাশোনা করতে পারি, বাকিগুলো কিন্তু আমাদের আয়ত্তের বাইরে থেকে যায়। তো একটা আইনগত দিক থেকে এই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করতে পারছি না লজিস্টিক যে বিষয়গুলোর কারণে। কিন্তু জনসচেতনতা একটা বড় ইস্যু, যেখানে পরিবার থেকে শুরু করে সমাজ এবং যারা এমপ্লয়ি এবং এমপ্লয়ার, এই ঘাটতির কারণে কিন্তু শিশুশ্রম দেখা যাচ্ছে যে কিছুটা এখনও রয়ে গেছে। এবং আপনার কাছে কি মনে হয় যে আমাদের ফর্মাল সেক্টরের তুলনায় ইনফর্মাল সেক্টরগুলোতে শিশু শ্রমের আধিক্যটা একটু বেশি? ফর্মাল সেক্টরে অনেকখানি কমে গেছে, প্রায় নাই বললেই চলে, কিন্তু ইনফর্মাল সেক্টরেই বেশি। আপনারা রাস্তাঘাটে অনেক সেলফ এমপ্লয়েড শিশু দেখবেন, তারা কিন্তু পরিবার থেকে হয়তো আর্থিক কারণে, সামাজিক অথবা পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে, কোনো কোনো ক্ষেত্রে প্রাকৃতিক কারণেও বাস্তুচ্যুত হয়ে তারা চলে আসে, এবং তারা তখন নিরুপায় হয়ে হয়তো শিশুশ্রমে তখন অন্তর্ভুক্ত হয়। এবং যে কারণে যদি তারা নিরুপায় হয়ে আসে, তখন কোনো কোনো ক্ষেত্রে আমরা যদি আইন প্রয়োগ করে তাকে শিশুশ্রম থেকে কোনো এক জায়গা থেকে অপসারণ করি, সে দেখা যাচ্ছে আবার অন্য জায়গায় হয়তো গিয়ে আবার সেই নিযুক্ত হচ্ছে। এই ক্ষেত্রে যদি জনসচেতনতা না থাকে, একটা হচ্ছে পারিবারিক জনসচেতনতা, কারণ শিশুকে যদি আমরা তার শারীরিক, মানসিক, তার একটা সামাজিক বা তার আবেগিক যে বিষয়গুলো আছে সেগুলোকে যদি সেই বয়সে, শৈশবে যদি আমরা পরিস্ফুটন করতে না দিই, তাইলে ভবিষ্যৎ তার কিন্তু সারা জীবনই সামনে পড়ে আছে। সেই ক্ষেত্রে এইটার যে সারা জীবনব্যাপী সে কিন্তু পিছিয়ে থাকবে, এবং সেটা তার ব্যক্তিগত জীবনের জন্য যেমন ক্ষতিকর, সামগ্রিকভাবে দেশের জন্য কিন্তু বিরাট ক্ষতির কারণ। আসলে ফর্মাল সেক্টরটা যতখানি দেখভাল করা যায়, ইনফর্মাল সেক্টরগুলো অতখানি দেখভাল করা যায় না। আর আপনি যথার্থই বলেছেন যে প্রয়োজনীয় সংখ্যক যদি পরিদর্শন সিস্টেম যদি তৈরি করা না যায়, তাহলে আসলে নির্মূল করাটাও খুবই কঠিন বিষয়। আমি একটু সৈয়দা মুনিরা সুলতানা আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে আন্তর্জাতিক শ্রম সংস্থা তারা একটা অঙ্গীকার থেকে সারা পৃথিবীতেই এই আন্দোলনটিকে পরিচালনা করছে, এবং বিশ্ব শিশুশ্রম প্রতিরোধের যে আহ্বানটি সেটি মূলত আইএলও থেকেই সারা পৃথিবীতে আহ্বান জানানো হয়। বাংলাদেশের স্ট্যাটাসটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন? যে বাংলাদেশের যে পরিবেশটি আছে, আমরা সচিব মহোদয়ের কথা শুনলাম, আমরা ইন্সপেক্টর জেনারেলের কথা শুনলাম, আপনার কাছে কি অবজারভেশন আছে বাংলাদেশের অবস্থাটাকে নিয়ে? আমাদের কাজ হচ্ছে আসলে কাজের পরিবেশটাকে সুন্দর করা। জি, সেটা আপনার আমার সবার কাজ। তো এই কাজের পরিবেশটাকে সুন্দর করতে গিয়ে প্রায় 100 বছর আগে 1919 সালে আইএলও দুটো খুব জরুরি সনদ নিয়ে এসেছিল। প্রথম দুটো সনদ, একটা ছিল সর্বোচ্চ কর্মঘণ্টা, যেটা আমরা সবাই পালন করি 8 ঘন্টা কাজের সময়, আরেকটা ছিল সর্বনিম্ন বয়স। তখন থেকেই আইএলও সারা বিশ্বব্যাপী প্রচার করছে, তার যে সদস্য রাষ্ট্রগুলো আছে আমাদের সবার সাথে কাজ করছে যে কর্মক্ষেত্রে যাতে শিশু শ্রম না থাকে। কেন না থাকে? শিশুর শৈশব থেকেই শিশু বঞ্চিত হয় যদি সে কাজে থাকে, এবং একটা শিশু যদি অপ্রাপ্ত বয়সে কাজ শুরু করে, সে কিন্তু যখন 18 বছর বয়স হয় অদক্ষ শ্রমিক হিসাবে শ্রমবাজারে প্রবেশ করে। এটা একটা ওই দারিদ্র্যের দুষ্টু চক্রের মতন তখন ঘুরতে থাকে বিষয়টা।
তো সেইখান থেকে আমরা বাংলাদেশে কাজ শুরু করি আসলে 80-র দশকের শেষের দিকে। গার্মেন্টস সেক্টরে একটা বড় আন্দোলন হয়েছিল। আমাদের উৎপাদিত পণ্য বিশেষ করে আমেরিকান গভর্নমেন্ট নেবে না, কারণ এই দেশে অনেক শিশু শ্রমিক আছে গার্মেন্টস শিল্পে। সেই প্রথম কিন্তু তখন আমরা সরকারের সাথে ইউনিসেফ, বিজিএমএ, বিকেএমএ সবাই মিলে একটা প্রকল্প নেই এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টস সেক্টর থেকে পুরোপুরিভাবে শিশু শ্রম নির্মূল করা হয়। তো এটা আমি একটা বলবো খুবই একটা বলার মতন উল্লেখযোগ্য একটা উদাহরণ বাংলাদেশের জন্য। এরপরে আমরা দেখেছি, আমি যদি স্ট্যাটিস্টিক্স দেখি, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স যেগুলো আছে 2003 সালের স্ট্যাটিস্টিক্স দেখি, তখন প্রায় 32 লক্ষ শিশু কর্মে কাজ করত, শিশু শ্রমিক ছিল। আবার 2013 সালে এসে দেখা গেল এটা প্রায় অর্ধেকে নেমে এসছে, 17 লক্ষ। খুবই আশাব্যঞ্জক একটা চিত্র ছিল সেই সময়। কিন্তু আবার দুর্ভাগ্যজনকভাবে যখন আমরা 2023 সালের আবার সার্ভেতে দেখলাম, প্রায় একই রয়ে গেছে, ওই 17 লক্ষই রয়ে গেছে। তবে একটা এখানে সুফল আমরা দেখেছি, সেটা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ কাজে যেটা আগে 12 লক্ষ ছিল, এখন সেটা 10 লক্ষে নেমে এসছে। সবার সরকারের সাথে এবং আরও অনেকের অনেক রকম পদক্ষেপ নেবার ফলে এটা সম্ভব হয়েছে। তো আমরা আসলে জিনিসটাকে যেভাবে দেখি, এখন এই 2026 সালে এসে 30 সালে আমাদের এসডিজি টার্গেট আছে। অলরেডি আমরা বাংলাদেশ না, শুধু পুরো বিশ্বই আসলে 2025 সালের যে টার্গেট ছিল সেটা কেউই অর্জন করতে পারে, মানে শিশু শ্রম প্রতিরোধের ক্ষেত্রে। হ্যাঁ, তো এখন সামনে টার্গেট 30। তো আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, যেটা আপনি করলেন, যে আমরা কি মনে করি, আমরা মনে করি যে আসলে এটা সম্ভব। কিভাবে সম্ভব আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি। 1 নম্বর হচ্ছে আইলো কনভেনশন, যেটা 138 বাংলাদেশ সরকার অনুসমর্থন করেছে। সেইখানে কিন্তু বলা হয়েছে যে শিশুর কর্মক্ষেত্রে প্রবেশের যে বয়স, অর্থাৎ 14 বছর ন্যূনতম বয়স, সেই বয়স এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার বয়স এক হতে হবে, 14 বছর। এটা কিন্তু আমাদের শিক্ষানীতিতেও বলা আছে, 8ম শ্রেণী পর্যন্ত। এই কাজটা যদি আমাদের সরকার করতে পারেন, এবং আমি অত্যন্ত আশাবাদী যে এটা করতে পারবেন ওনারা যেইভাবে এটাকে একটা সরকারের 180 দিনের কর্মসূচিতে নিয়ে এসছে একটা প্রায়োরিটি বিষয় হিসাবে, আমি খুবই আশাবাদী। তো এটা করলে যেটা হবে যে অটোমেটিক্যালি আমার কাছে মনে হয় যে 80 থেকে 90% শিশু শ্রম এমনিতেই কমে যাবে। আমাদের আশেপাশের দেশগুলোতে, শুধুমাত্র সাউথ এশিয়ায় না, এর বাইরেও যদি আমরা যাই, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, অন্তত পক্ষে 14 বছর পর্যন্ত শিশুদের জন্য প্রাথমিক এবং অবৈতনিক শিক্ষার ব্যবস্থা আছে, অথবা 8ম শ্রেণী পর্যন্ত ন্যূনতম। কাজেই এটা আসলে সম্ভব এবং এই বিষয়টার আসলে আর কোনো বিকল্প নাই, এটা এক। 2 নম্বর হচ্ছে যে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম যেটা আছে সরকারের, এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাপারে ভীষণ আগ্রহ দেখাচ্ছেন মানুষের জন্য। সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম কিছুদিন আগেই ফ্যামিলি কার্ডের প্রচলন হয়েছে। তো এই বাচ্চা, মাত্র 17 লক্ষ বাচ্চাকে আমরা এখান থেকে বের করে আনতে পারবো না, এটা আমি আসলে বিশ্বাস করি না, বা আমরা বিশ্বাস করি না। তো এই কর্মসূচিগুলোর সাথে, সেফটি নেট কর্মসূচিগুলোর সাথে যদি এই বাচ্চাগুলোকে ট্যাগ করা যায় বা তাদের ফ্যামিলিগুলোকে ট্যাগ করা যায়, এটা খুবই সম্ভব। আর থার্ডলি যেটা আছে সেটা হচ্ছে যে আইনের শাসন নিশ্চিত করার, যেটা আমাদের আইজি স্যার এইমাত্র বললেন। কিন্তু আমার কাছে ভেরি ইন্টারেস্টিংলি মনে হয় যেটা একমাত্র বা অন্যতম একটা আইন যেখানে কিন্তু আইন প্রয়োগ করলে যিনি ভিকটিম, উনি কিন্তু আরও অসহায় হয়ে পড়েন। যে বাচ্চাটা, স্যার মামলা করছেন, গিয়ে মামলা করলে কিন্তু বাচ্চাটাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হচ্ছে, তখন ওই বাচ্চার বা বাচ্চার পরিবার আরও অসহায় হয়ে পড়ে। তখন যদি সিম্পলি ওই বাচ্চাটাকে আমরা এডুকেশনে মেইন স্ট্রিম করতে পারি এবং তার পরিবারকে সোশ্যাল সেফটি নেটের সাথে যুক্ত করতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা আগামী 5 বছরে বিশাল সাফল্য অর্জন করতে পারব। আমাদের এসডিজিতে কি টার্গেট আছে এই শিশু শ্রম নিয়ে? এসডিজিতে আসলে টার্গেট ছিল 25 সালের মধ্যে বিশ্বব্যাপী শিশু শ্রম দূর করা। বিশ্বব্যাপী গ্লোবাল এস্টিমেটস যেটা বলে আইএলও এবং ইউনিসেফের, কমেছে। আমরা কতটা করতে পারি সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের আন্তরিকতার বিষয় বা দেখার বিষয় আর কি। অবশ্যই। আচ্ছা, খুবই চমৎকার আপনি বলেছেন। সচিব মহোদয়, আপনার কাছেই ফেরত আসি, মানে সৈয়দা মুনিরার কথা ধরে, যে আসলে এটা তো ঠিক যে এই যে 17 লক্ষ
শ্রমিক শিশু এখন পর্যন্ত আমাদের ফর্মাল ইনফর্মাল সেক্টরে যেখানেই থাকুক আছে। এবং এটাও সত্যি কথা যে আমাদের নানা রকমের যে প্রস্তাবনা, যেটি উনিও নিজেও বললেন, এই প্রস্তাবনাগুলোকে আসলে কি আমাদের পক্ষে প্রয়োগ করা সম্ভব কিনা, বা আমরা আসলে ওই দিকে যাব কিনা। আপনার মন্ত্রণালয়ের তরফ থেকে আপনি নিজেও বলতে পারেন যে আসলে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে বা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে যে ধরনের অ্যালাইনমেন্টগুলো করা দরকার, এবং সামাজিক সুরক্ষার সাথে সম্পৃক্ত যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের সাথে যে অ্যালাইনমেন্টগুলো করা দরকার, সেটা করে আমরা আসলে শিশু শ্রমকে আরও কমিয়ে আনতে পারি কিনা, বা যেটা আছে আপনি কি বলেন? শিশু শ্রম নিরসনের সবচেয়ে বড় বাধা হচ্ছে আপনার দারিদ্র্য। আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন ছিন্নমূল শিশুকে আমরা শিশু শ্রম থেকে সরিয়ে নিয়ে এসেছি, কিন্তু পরবর্তীতে দারিদ্র্যের কারণে আবার অন্য সেক্টরে ঢুকে যাচ্ছে। সেই ক্ষেত্রে সবার আমাদের সম্মিলিত প্রচেষ্টা দরকার। এবং সেক্ষেত্রে আমি আর একটা বিষয় বলবো, যারা শিল্পপতি ধনিক শ্রেণী, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি একটা আমি এটা আছে। ভাবছিলাম। কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় আমরা যদি সবাই শিশু শ্রমকে নিরুৎসাহিত করি, এবং যারা ছিন্নমূল শিশু, খুব দরিদ্র শিশু, এদের জন্য যদি আমরা শিক্ষাসহ একটা শিশু আলোয় সৃষ্টি করতে পারি, সবাইকে একসাথে আমরা কাজ করতে পারি, এবং সাথে সাথে আমরা যদি উপজেলা লেভেল থেকে, ইউনিয়ন লেভেল থেকে ধরি, ইউনিয়ন লেভেলে ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, উপজেলা লেভেলে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে আমাদের যে কমিটি আছে, জেলা লেভেলে যে কমিটি আছে, মনিটরিং কমিটি জেলা প্রশাসকের নেতৃত্বে, বিভাগীয় লেভেল এবং জাতীয় লেভেলে, সবগুলোকে যদি আমরা ভাইব্রেন্ট করতে পারি, একসাথে সম্মিলিতভাবে কাজ করতে পারি, অবশ্যই আমরা শিশু শ্রম নিরসন করতে পারবো। আমি একটা উদাহরণ দেই। সরকারের বিভিন্ন নীতির কারণে অনেক সময় দেখবেন যে সরকার বিভিন্ন নতুন নীতি, এই যে ফ্যামিলি কার্ডের আপনার প্রচলন শুরু হয়েছে, কৃষক কার্ডের প্রচলন শুরু হয়েছে, এটার এফেক্ট আপনি পাবেন আরও 10 থেকে 12 বছর পরে। সেই ক্ষেত্রে 1993 সালে যখন উপবৃত্তিটা শুরু হয়েছিল, জি, উপবৃত্তি শুরুর পরে আজকে দেখেন উপবৃত্তির রেজাল্ট আমরা পাওয়া শুরু করেছি 2003, 4, 5 সাল থেকে। এখন আপনি যদি গ্রামের দিকে তাকান, দেখবেন যে বা মহিলা যে আছে আমাদের মেয়েদের শিক্ষার ব্যাপারে দেখেন, মহিলা আগে আপনার 1993 সালের আগে, 2000 সালের আগে কী পরিমাণ শিক্ষিত ছিল, এখন কী পরিমাণ শিক্ষিত। সুতরাং এই যে প্রোগ্রামগুলো সরকার নিচ্ছে, এবং বর্তমান যে সরকারের নির্বাচনী ইস্তেহারে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা নীতি নিয়েছে, এগুলো যদি আমরা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, তদুপরি এই সরকার এই আগামী 5 বছরে একটা চ্যালেঞ্জ আছে সরকার, সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা কাজ করছি, যে 1 কোটি লোককে আপনার কর্মসংস্থান সৃষ্টি করবে। আমরা যদি আত্মকর্মসংস্থানের মাধ্যমে, বিদেশে পাঠানোর মাধ্যমে আমরা যদি কর্মসংস্থানটা সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের দারিদ্র্যটা দূর হবে, এবং দারিদ্র্য দূর হলে আমি মনে করি শিশু শ্রমটা আস্তে আস্তে আমাদের চলে যাবে। তবে আমাদের সবাইকে নিজেদেরকে সচেতন হতে হবে। শুধু আইন প্রয়োগ করে কিছু হবে না। আইন প্রয়োগ একটা পর্যায়ে আমরা করব, কিন্তু আইন প্রয়োগ করে সার্বিকভাবে আমরা শিশু শ্রমকে জিরোতে নিয়ে আসতে পারবো না। এই শিশু শ্রমকে জিরোতে নিয়ে আসতে গেলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, সম্মিলিত প্রচেষ্টা দরকার। জনাব মোহাম্মদ ফরাজ সিদ্দিক, আপনার কাছে আসি একটু। আপনি আমাদের একটু বলেন যে আপনি যখন শিল্প কলকারখানায় যান, এবং সেখানে আপনারা যে সমস্ত জিনিসগুলো, বিশেষ করে গার্মেন্টসের কথা যেটা বলছিলেন, বা ফর্মাল সেক্টরে যেগুলো বলছিলেন, সেই জায়গাগুলোর অনেক জায়গা থেকেই কিন্তু আসলে নির্মূল করা গেছে। তাহলে যে সেক্টরগুলো এখনও চ্যালেঞ্জের মধ্যে রয়েছে বা আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, আপনারা কি মনে করেন যে দ্রুততার সাথে এই সমস্ত সেক্টরগুলোকেও শিশু শ্রম মুক্ত করা যাবে, বা সেটি করার ক্ষেত্রে আপনাদের সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা? আমাদের সচিব মহোদয় এবং অন্যান্যদের আলোচনা থেকে একটা বিষয় উঠে আসছে যে সরকার কিন্তু অঙ্গীকারাবদ্ধ, জি, যে আমরা কোনো শিশুকেই আমরা শিশু শ্রমে নিযুক্ত এটা দেখতে চাই না। তো তারই একটা প্রেক্ষাপট হচ্ছে যে সরকার চেষ্টা করেছে, এবং যেহেতু রপ্তানি যে সব জায়গা থেকে হয়, সেই জায়গা থেকে আগে প্রায়োরিটি দিয়ে আমরা 8টা সেক্টর থেকে কিন্তু শিশু শ্রম মুক্ত করতে পেরেছি। এখন আমরা বাকি 43টা ঝুঁকিপূর্ণ যে সেক্টর আমরা আইডেন্টিফাই করেছি, সেই জায়গাগুলোতে কিন্তু সরকার ফোকাস দিচ্ছে, এবং সেই কারণে আমাদের যে কলকারখানা পরিদর্শন অধিদপ্তর আছে, আমাদের যারা ইন্সপেক্টর আছে, তারা কিন্তু নিয়মিতভাবে এই কারখানাগুলো পরিদর্শন করেন। তারা যে শুধুমাত্র আইন প্রয়োগের ক্ষেত্রে ভূমিকা রাখেন তা না, তারা কিন্তু অ্যাডভাইজারি রোলটাও প্লে করেন। তো যখন তারা কোনো ফ্যাক্টরিতে যান, তখন তারা ফ্যাক্টরির যে সুবিধা অসুবিধাগুলো আছে, সেইখানে আমাদের সেফটি ইস্যুগুলো কী আছে, আমাদের হেলথ কন্ডিশনগুলো কী আছে, শিশু শ্রমের বিষয়গুলো আছে কিনা, ডে কেয়ার সেন্টার আছে কিনা, এই সবগুলো বিষয়ই ওনারা দেখেন।
সেই ক্ষেত্রে যখন কোনো শিশু শ্রম থাকে, একটা হচ্ছে ওনারা ওই এমপ্লয়ারকে সাথে নেগোশিয়েট করেন যে একে যেন একটা ভালো পরিবেশ দেওয়া হয়, স্কুলে যাওয়ার ব্যবস্থা করা হয় এবং শিশু শ্রম থেকে তাকে নিরসনের যে পথ ওনারা অ্যাডভাইস করে। এবং পাশাপাশি ওনারা কিন্তু একটা নোটিশও দিয়ে আসে যে আমরা কিন্তু আগামীবার এসে দেখব যে এই জায়গায় যেন কোনো শিশু শ্রম বা শিশু শ্রমিক না থাকে। সেই ক্ষেত্রে তারা একটা মোটিভেট করার চেষ্টা করে এবং সেইখানে মালিক, শ্রমিক এবং যারা শিশু শ্রমিক এবং আমাদের যেসব কারখানাগুলো আছে সেইখানে কিন্তু বিভিন্ন শ্রমিক ইউনিয়নরা কাজ করে, সেই নেতৃবৃন্দকেও তারা কিন্তু সচেতন করার চেষ্টা করে এবং পাশাপাশি তারা যে ফ্যামিলি থেকে আসে তাদেরকেও এটা বোঝানোর চেষ্টা করে যে শিশুদেরকে তার একটা আনন্দময় শিক্ষার পরিবেশ তাকে দিতে হবে। এবং এই যেটা বলা হয়েছে যে 14 বছর পর্যন্ত অন্তত কোনো শিশু শ্রমে নিযুক্ত হবে না, 14 বছর থেকে 18 বছরে সে যেতে পারবে, সেটা কিন্তু আবার কন্ডিশনাল। সেই ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, সেইখানে রেজিস্টার্ড ডক্টর তাকে বলবে যে সে উপযুক্ত এবং তাকেও কিন্তু ঝুঁকিপূর্ণ কোনো শ্রমে নিয়োগ করা যাবে না। আমরা চেষ্টা করছি যে অন্তত বাকি যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকে আমাদের 8টা সেক্টরের অভিজ্ঞতার আলোকে বাকি 43টা সেক্টরকেও আমরা ক্রমান্বয়ে শিশু শ্রম মুক্ত করতে চাই এবং আমরা দেখতে চাই যে খুব স্বল্প সময়েই যেন এটা সম্পন্ন হয়। আমরা কিছু মাইলস্টোন তৈরি করতে পারি যে আমরা অন্ততপক্ষে এর মধ্যে এতটুকু পর্যন্ত করার চেষ্টা করব। একটা বিষয়, এই যেমন আমাদের শিশু শ্রম নিরসনের জন্য আমাদের কর্মপরিকল্পনা ছিল 2021 থেকে 2025 পর্যন্ত, সেটাকেই এখন আবার আমরা আপডেট করে 2026 থেকে 2030 পর্যন্ত করেছি এবং সেটা খুব শীঘ্রই সেটা অনুমোদন হবে। ইতিমধ্যে সেটা চূড়ান্ত করা হয়েছে এবং সেইখানেও কিন্তু এই লক্ষ্যটা স্থির করা হয়েছে যে আগামী 2030 সালের মধ্যে যেন আমরা শিশু শ্রমকে শূন্যের কাছাকাছি নিয়ে আসতে পারি এবং অন্যান্য সবাইকে নিয়ে আমরা মালিক পক্ষ, শ্রমিক পক্ষকে নিয়েই আমরা এই কর্মপরিকল্পনা তৈরি করেছি। তা আশা করছি যে আমরা এই কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমাদের যে শিশু শ্রম নিরসনের যে অঙ্গীকার সেটা আমরা বাস্তবায়ন করতে পারব। সৈয়দা মুনিরা, আপনার কাছ থেকে যেটা জানতে চাই, এই যে আমরা সরকারের যে অঙ্গীকারের কথাগুলো শুনলাম বা তাদের যে কমিটমেন্টের কথাগুলো শুনলাম বা তারাও কিছু আহ্বান জানালেন, আপনি আইএলওর প্রতিনিধি হিসেবে এটাকে কিভাবে মূল্যায়ন করেন যে এটার ক্ষেত্রে, এবং আপনি তো সরকারের সাথে কাজ করছেন, বাংলাদেশ সরকারের আন্তরিকতার জায়গাগুলোতে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এবং আপনারা কি মনে করেন যে 2030-এর মধ্যে আমরা এরকম লক্ষ্য অর্জনের কাছাকাছি যেতে পারবো? আমার যে দুপাশে যে দুজন আছেন, মানে ওনাদের সামনেই আমি বলছি, ওনাদের পক্ষ থেকে আন্তরিকতার কোনো অভাব আমি দেখি নাই বা আমরা দেখি না। এবং স্যার যেটা বললেন, সচিব স্যার, যে সবাই মিলে যে কাজ করার যে বিষয়টা, হ্যাঁ, সরকার অবশ্যই, সরকারকে সবচেয়ে অগ্রণী ভূমিকা রাখতে হয় এই 17 লক্ষ বাচ্চাকে শ্রম থেকে সরিয়ে নিয়ে আসার জন্য, কিন্তু সাথে যারা আছে সিভিল সোসাইটি, এমপ্লয়ার্স, ওয়ার্কার্স, স্যার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। এটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশেও আমরা দেখেছি যে আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন বা তারা আছেন, তারা বিভিন্ন এই ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসেন। আমরা আশা করি যে সরকার উদ্বুদ্ধ করলে ওনারাও এগিয়ে আসবেন। ছোট্ট কিছু এক্সাম্পল আমরা আসলে তৈরি করার চেষ্টা করেছি, একটা পরীক্ষা করার মতো বাংলাদেশের একটা জেলায় এই যে হোলিস্টিক অ্যাপ্রোচে স্যার যেভাবে বললেন যে ডিভিশনাল থেকে ডিস্ট্রিক্ট থেকে উপজেলা থেকে ইউনিয়ন পরিষদ, পুরো কমিউনিটিকে কাজে লাগিয়ে আমরা দেখেছি যে ওই জেলায় প্রায় 1100 বাচ্চা শ্রমে নিয়োজিত ছিল। আমরা কিন্তু এই সরকারি ব্যবস্থার ভেতরতেই কাজ করে বাইরে থেকে কোনো আলাদা ক্যাশ ট্রান্সফার না করেও ওই সমস্ত বাচ্চাকে, ওই 1100 বাচ্চাকেই প্রায় 700রও বেশি বাচ্চাকে আমরা স্কুলে ভর্তি করাতে পেরেছি। এর বাইরে যারা 14 বছরের বেশি ছিল তাদেরকে দক্ষতা উন্নয়ন যে কর্মসূচিগুলো আছে সেগুলোর সাথে ট্যাগ করেছি, তাদের বাবা মাকে বিভিন্ন সেফটি নেট প্রোগ্রামের সাথে ট্যাগ করেছি। এবং আমার বলতে খুবই ভালো লাগে এটা যে অনেক ইউনিয়ন পরিষদে এরকম অনেক চেয়ারম্যান আছেন যারা নিজেরাই উদ্ভাবন করেছেন যে আমার হাতে তো এই জিনিসটা আছে, এই যে কাজের বিনিময়ে খাদ্য বা এই জিনিসগুলো আমি এটা কন্ডিশনাল করে দিচ্ছি। হ্যাঁ, ডাক দিয়ে বলেন, আমি নিজে দেখেছি, সামনে লাইনে দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে বলছেন যে তোমাকে আমি এটা দিব, বাচ্চাকে স্কুলে পাঠাবা, যদি না পাঠাও দিব না। কন্ডিশনাল, হ্যাঁ। তারপরে যে ট্রেড লাইসেন্সগুলো ছোট ছোট যেগুলো ওখানে হয়, ওইখানে একটা সিল তৈরি করে দিচ্ছে। এটাতে হয় কি, একটা মেন্টালিটিতে পরিবর্তন আসে মানুষের, এই যে মাইন্ডসেটটা পরিবর্তনটা খুব ইম্পর্ট্যান্ট। তো ওই জেলার যে 57টা ইউনিয়ন পরিষদ, পৌরসভায় আমরা কাজ করেছি, সব জায়গায় দেখেছি এখন ওনারা জিনিসটাকে নিজেদের
কাজের সুফল হিসাবে দেখছে এবং ওনারা ভাবছে বলছে প্রায় 1.5 বছর পর আমরা আবার গিয়ে দেখেছি যে ওনারা নিজেরাই এখন এটা মেনটেন করছে, আমাদের কোনো বাচ্চা কাজে যাবে না। এই জিনিসটা যদি আমরা রেপ্লিকেট করতে পারি, এবং ওখানে ছোট ছোট CSR ছিল, খুব বেশি না, একটা গ্রামে একজন ব্যবসায়ী মুদি দোকানদার, সেও দেখা যাচ্ছে একটা বাচ্চার জন্য তার পড়ার খরচ মাসে 500 টাকা দিচ্ছে। জি, খুব ইন্টারেস্টিং স্টোরি। বিষয়টা হচ্ছে এরকম যে আমরা জনগোষ্ঠীকে সম্পৃক্ত করা এই কাজের জন্য, কারণ কাজটা সকলেই জানেন যে শিশুদেরকে শ্রমে নিযুক্ত করাটা একটা সামাজিক অপরাধের পর্যায়ে পড়ে, অর্থাৎ এটাকে থেকে আমরা দূর করার চেষ্টা করা এবং মানুষকে ইনভলভ করা। আপনি এটা কথা বলছেন, আমি একটু ফরাজ সিদ্দিক সাহেব আপনার কাছ থেকে সর্বশেষভাবে একটু শুনতে চাই যে আমাদের দর্শকদের জন্য, আমাদের শিল্পপতিদের জন্য এবং আমাদের বিভিন্ন ইনফর্মাল সেক্টরে যারা কাজ করে তাদের জন্য আপনি কোনো কথা বলবেন কিনা? যে আমাদেরকে এই শিশু শ্রমের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে, সবাইকে সচেতন হতে হবে, এবং আমরা যেখানে শিশু শ্রম বা শিশু শ্রমিক দেখব তাদেরকে যেন আমরা নিরুৎসাহিত করি, তাদেরকে যেন আমরা আনন্দময় শিক্ষার পরিবেশে, খেলাধুলার পরিবেশে এবং তার বিনোদনের পরিবেশে আমরা নিয়ে যেতে পারি, যাতে সে তার যে পরিপূর্ণ বিকাশ যেটা হয়, তার যে সম্ভাবনা, সেই পূর্ণ সম্ভাবনা নিয়ে যেন সে বড় হতে পারে। তাতে করে আমরা ভবিষ্যৎ সুনাগরিক যেমন পাবো, তেমনি আমরা একটা সমৃদ্ধ দেশ গড়ার কারিগরও তৈরি করতে পারবো। সচিব মহোদয়, আপনার কাছ থেকে শুনতে চাই যে আপনি নিজেই বলেছেন যে আমাদের নাগরিক দায়িত্ব এবং এটি একটি সামাজিক আন্দোলনে আমাদের তৈরি হওয়া দরকার, এবং আপনি এটাও বলেছেন যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায় আমাদের বড় বড় শিল্পপতিরা আরও অনেক ধরনের কাজ, উদাহরণযোগ্য কাজ করতে পারে। এবং এটা সত্যি কথা যে আমরা দেখতে পাই যে হ্যাঁ, অনেক গুরুত্বপূর্ণ জায়গাতেই তারা অবদান রাখছে, বিশেষ করে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায়, কিন্তু তৃণমূলের এ সমস্ত মানুষের জন্য তৎপরতা কিন্তু খুব বেশি চোখে পড়ে না। তাদেরও কিন্তু মাইন্ডসেট দরকার চেঞ্জ করা, আমার কাছে মনে হয়। আপনি তাদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কিছু বলেন। এবার বৈশ্বিক প্রতিপাদ্য ছিল আমাদের শিশু শ্রম নিরসন দিবসে রেড কার্ড ফর চাইল্ড লেবার, ফেয়ার প্লে ফর চিলড্রেন অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক ফর অ্যাডাল্টস। এবং আমাদের জাতীয় পর্যায়ে আমরা যেটা নির্ধারণ করেছি প্রতিপাদ্য বিষয়, শিশু শ্রমকে না বলি এবং শিশুদের জন্য শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি। এটা শুধু সরকারি উদ্যোগে, সরকারের দ্বারা সম্ভব নয়। সরকার আমাদের অগ্রণী ভূমিকা পালন করবে, তবে সমাজের সকল শ্রেণীর লোক, ব্যবসায়ী, শিল্পপতি, সংবাদকর্মী, সামাজিক কর্মী, বিভিন্ন NGO কর্মী, সবাই যার যার জায়গা থেকে আমরা শিশু শ্রম নিরসনে যদি উদ্যোগ গ্রহণ করি, সবাই সম্মিলিত চেষ্টায় ইনশাল্লাহ আমরা 2026 থেকে 30 পর্যন্ত শিশু শ্রম নিরসনের জন্য মহা পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনা সফল হবে এবং আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব এবং সবাইকে আহ্বান জানাই শিশু শ্রম নিরসনে আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করি। আমরা যারা সমাজে সুনাগরিক হিসেবে নিজেদেরকে দাবি করি, তাদের দায়িত্ব হচ্ছে যে এই জায়গাগুলো আমাদের চোখে যাতে না পড়ে এবং আমরা যেন নিজেরাই এই জায়গায় একটা উদ্যোগী ভূমিকা পালন করি। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আসলে আজকে যে আলোচনাটা শুনলাম, এই আলোচনাটার থেকে একটি কথা আমাদের সকলের কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে শিশু শ্রমের ব্যাপারে সরকার অত্যন্ত অঙ্গীকারাবদ্ধ এবং সরকারের যে সমস্ত আইন কানুন নীতিগুলো আছে এবং তাদের যে মেশিনারিজগুলো যে কাজগুলো করেন, তারা প্রত্যেকেই চাইছেন যে শিশু শ্রম যাতে কমে আসে। এবং এটাও ঠিক যে অনেক জায়গাতে লক্ষণীয় অগ্রগতি হয়েছে, তবে আরও অনেক বেশি অগ্রগতি হওয়ার মতো সম্ভাবনা রয়েছে। আজকে সকলের কথার মধ্য দিয়ে কিন্তু আমরা আসলে এই সুরটা খুঁজে পাই যে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে, সরকারকে কাজ করতে হবে, প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে হবে, ব্যক্তিকে কাজ করতে হবে, এবং সকলের কাজের মধ্য দিয়েই আমরা আসলে সুনাগরিক হিসেবে আমাদের শিশুদেরকে গড়ে তুলতে পারবো এবং একটি শোভন কর্মপরিবেশকে নিশ্চিত করতে পারবো এবং শিশু শ্রমকে না বা রেড কার্ড দেখাতে পারবো। সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে, আপনারাও স্টুডিওতে উপস্থিত ছিলেন, আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শেষ করছি। সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ।